আসসালামু আলাইকুম। আর ডট ট্রিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের অধ্যায় 5 দ্বিঘাত ফিল্ড এই অধ্যায়ের একটি উপপাদ্য সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য নাম্বার 4। এখানে বলছে একটি এককের নর্ম +-1 এবং প্রত্যেক সংখ্যার জন্য নর্ম +-1 তা একক হবে। অথবা এই প্রশ্নটা আসতে পারে হচ্ছে এরকম যে আলফা সাজ দ্যাট কিউ √m একটি একক হবে যদি এবং কেবল যদি নর্ম অফ আলফা +-1 হয়। এখন এই এন দ্বারা কিন্তু নর্ম বোঝায়। মূলত এই প্রশ্নের মধ্যে দুইটা জিনিস আমাদের মেইনলি জানতেই হবে। সেটা হচ্ছে একটি এককের, তার মানে এককটা কি এবং সেটার নর্ম, তার মানে একক এবং নর্ম এই দুইটার সংজ্ঞা যদি জানেন তাহলে মূলত আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, আমি প্রথমত এই প্রথম টপিকের যে সংজ্ঞা থেকে ওইখান থেকে আমি একক এবং নর্মের সংজ্ঞাটা একটু আলোচনা করে দিব। দেখেন, এককের সংজ্ঞা দেওয়া আছে যে কোনো ফিল্ডে একক হলো এমন একটি পূর্ণ সংখ্যা যা হচ্ছে 1। এমন একটা পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে কি 1, এবং ওই ফিল্ডের সকল পূর্ণ সংখ্যার ভাজক হয়। এই যে পূর্ণ সংখ্যা 1টা হবে সেটা সকল পূর্ণ সংখ্যার কি হবে, ভাজক হবে। ইহাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন বিশেষ ক্ষেত্রটা কি 1 এবং -1 একক হবে কাল্পনিক। জটিল সংখ্যার জন্য আমাদের সসীম সংখ্যক একক আছে এবং অন্যদিকে দ্বিঘাত ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি অসীম সংখ্যক একক আছে। এটা হচ্ছে আমাদের এককের বৈশিষ্ট্য। তার মানে প্রথম সংজ্ঞা থেকে আমরা এটুকু জানলেই হবে যে 1 হচ্ছে আমাদের একক, সেটা আমাদের কি পূর্ণ সংখ্যার ভাজক হবে। ওই ফিল্ডের সকল উপাদানের জন্য কি হবে, আমাদের পূর্ণ সংখ্যার ভাজক হবে 1। এবং আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের নর্ম। তো নর্মের আগে আমাদের অনুবন্ধী উপাদান সম্পর্কে একটু জেনে নেই। দেখেন, অনুবন্ধী উপাদানটা কি, মনে করি আলফা +a+b√m। এটা যদি একটা আমাদের একক হয়, এইরকম আকারের যদি একটা উপাদান হয় তাহলে, এবং তার উপরে যদি ভার দেই, মানে আলফা বার a-b√m। আলফা ছিল a+b এবং এখানে হয়ে গেছে a-b, তখন এই আলফা বারকে আলফা এর অনুবন্ধী উপাদান বলে। তাহলে মূলত বোঝা যাচ্ছে যদি a+b√m দিয়ে যদি আমাদের দ্বিঘাত ফিল্ড থাকে, সেটাকে যদি আমি মাইনাস দেই তাহলে সেটা আমাদের কি হবে, অনুবন্ধী হয়ে যাবে। অথবা অনুবন্ধী বললে সেটার মাঝে আমি মাইনাস দিলেই সেটা অনুবন্ধী হয়ে যাবে। তো এটা হচ্ছে অনুবন্ধীর উপাদান। এখন বিশেষ ক্ষেত্রটা কি, এটার মধ্যে দুইটা বিশেষ ক্ষেত্র আছে। সেটা হচ্ছে এখানে যে √ যুক্ত এমটা আছে, এখানে যদি এম এর মানটা 0 থেকে ছোট হয় তখন আলফা এর অনুবন্ধী উপাদান আলফা ভার হবে। যদি এম এর উপাদানটা, মানে এই এম এর উপাদানটা 0 থেকে বড় হয় তখন আলফা এর অনুবন্ধী অমূলদ হবে আমাদের কি আলফা বার। সেটার জন্য কি অনুবন্ধী অমূলদ হবে, এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। এবং আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে নর্ম। তো নর্মের সংজ্ঞাটা আমাদের দেখতে হবে যে যদি কোনো উপাদান আমাদের আলফা হয় a+b√m, তাহলে আমাদের এই উপাদানটা যদি সাজ দ্যাট q√m এটার সদস্য হয়, তাহলে এর নর্ম আলফা ও উহার অনুবন্ধী উপাদান আলফা বার এর গুণফল দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তার মানে এই যে আলফাটা আছে, এটা যদি আমাদের এই q√m এর সদস্য হয় তাহলে তাদের এই আলফা এবং তার অনুবন্ধী উপাদান আলফা বার এর গুণফল দ্বারা সংজ্ঞায়িত করা যায়, যেটাকে একত্রে বলা হয় হচ্ছে এন আলফা, যেটাকে এই এন দ্বারা বলা হয় হচ্ছে নর্ম। নর্মের প্রথম এন দ্বারা আমাদের সংক্ষেপে লেখা হয়। তাহলে এন আলফা মানে হচ্ছে নর্ম অফ আলফা। এটাকে লেখা যায় হচ্ছে আলফা ইন্টু আলফা বার, মানে তাদের অনুবন্ধী এবং আলফা দুইটার গুণফল আকারে লিখলেই সেটা আমাদের কি, আমাদের টোটাল আমাদের নর্মটা কি পাওয়া যাবে। এখন আলফা সমান আমরা কি জানি, a+b√m ইন্টু আলফা বার সমান কি জানি, সেটা অনুবন্ধী থেকে পড়ে আসছি যে a-b√m। এটাকে গুণ করলে আসবে হচ্ছে a² - b²m। তো সরাসরি আমাদের এখান থেকে বলা যায় যে নর্মের ফলাফলটা আমরা পাবো হচ্ছে a² - b²m। এটা হচ্ছে আমাদের কি নর্মের ফলাফল। এবং এখান থেকে আরেকটা ব্যাখ্যা জানতে হবে, সেটা হচ্ছে জটিল ফিল্ডের নর্ম ধনাত্মক। মানে আমাদের যদি ফিল্ডটা যদি জটিল ফিল্ড হয় তাহলে তার নর্মটা হবে ধনাত্মক,
বাস্তব ফিল্ড হলে নর্ম হবে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছুই হইতে পারে। তো এই যে তিনটা কনসেপ্ট আমরা পড়াইলাম, এই তিনটা কনসেপ্টের আদলেই আমাদের এই যে উপপাদ্য আছে, উপপাদ্য নাম্বার 4, এটা আজকে আমরা সমাধান করব। তাহলে চলেন এটা আমরা খাতার মধ্যে লিখে দিই। তো দেখেন ডাকটুকু আমার খাতার মধ্যে প্রথম থেকেই লেখা আছে। তো এখানে আমরা প্রমাণটা শুরু করব। তাহলে প্রমাণটা শুরু করার জন্য প্রথমে আমরা ধরে নিব যে ধরি আলফা একটি একক। আলফা ইজ ইকুয়াল টু যে আমাদের একটা মান ধরতে হয় সেটা আমরা ধরে নিলাম যে আলফা একটা কি একক। যেহেতু এটা একক আছে তাহলে তখন এই আলফা ডিভাইজার 1 হবে, কারণ একক হইলে তার মধ্যে একটা উপাদান থাকে সেটা হচ্ছে একক হিসাবে 1, যেটা আমাদের প্রত্যেক সংখ্যার জন্য সেটা কি আমাদের ভাজক হয়। তাহলে আমাদের বলতে পারবো যে এটা আলফা দিয়ে 1কে আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। তখন এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি যে মূলত বোঝাচ্ছে কি যে 1 ভাগ হচ্ছে আমাদের কি আলফা, যেখানে এই 1টা কি ছিল পূর্ণ সংখ্যা এবং আলফা হিসেবে যেটা নিব সেটাও আমাদের কি একটা পূর্ণ সংখ্যা। তো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসাবে একটা কি আসবে, একটা পূর্ণ সংখ্যা আসবে। ধরে নিলাম সেই পূর্ণ সংখ্যাটা হচ্ছে বিটা। এটা আমরা সাইডে লিখে দেবো, এটা কিন্তু ধরে নিছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা ধরে নিছি যে তাদের ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে আমাদের কি বিটা। তো এখন এখান থেকে লিখতে পারবো যে আলফা এবং বিটা যদি আর নিচে ভাগ ছিল ওই পাশে দিয়ে দিই তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা আগে লিখি আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটুকু আমরা পাইলাম। তখন এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন এই যে পার্টটুকু পাইলাম এটুকুর জন্য যদি আমরা অনুবন্ধী লিখি, মানে অনুবন্ধী বলতে এটা সম্পূর্ণটার উপরে যদি আমরা ভার দিয়ে দেই, আলফা এবং বিটা দুইটার উপরে যদি ভার দিয়ে দেই তাহলে 1 যে তার ফলাফলটা তার উপরে কি আসবে, বার আসবে। এটা আমরা লিখতে পারবো, কারণ আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে তার উপরে ভার দিলে তার দুটোর উপরে আমরা কি করতে পারবো, ভার দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন, আমরা লিখতে পারবো হচ্ছে যে আলফা বিটা হোল বার ইজ ইকুয়াল টু 1-এর উপরে যদি ভার থাকা যেই কথা এবং শুধু 1 থাকা কিন্তু একই কথা, 1-এর ভার উপরেও মানে কত 1। এবং এই যে আলফা এবং বিটা এটার উপরে যে আমাদের ভার দেওয়া আছে ওইটা আমরা পৃথক পৃথকভাবে যদি ভারটা দিয়ে দিই, আলফা বার বিটা বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো 1 ইজ ইকুয়াল টু আলফা বার বিটা বার। তো এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। তার মানে 1 ইজ ইকুয়াল টু দুইটা মান পাইছি, একটা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বিটা আর একটা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আমাদের আলফা বার বিটা বার। তো এখন আমরা এই যে প্রমাণটা করার জন্য দুইটা যে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি সেটা কি, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে বিটা, এই দুইটা উপাদান নিয়ে আমরা কাজ করতেছি। তখন এই দুইটার জন্য আমরা দুইটা ভিন্ন ভিন্ন নর্ম আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো অতএব নর্ম অফ আলফা, মানে আলফার নর্মটা এবং ইনটু আমাদের নিব হচ্ছে এন অফ বিটা। তাহলে আমাদের বিটা, তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের আলফা এর নর্ম বের হবে এবং বিটা এর নর্ম বের হবে। তাহলে আমরা যদি এখন লিখি নর্ম অফ আলফা, তাহলে নর্ম অফ আলফার জন্য আমরা কি দেখে আসছি যে আলফা ইন্টু আলফা বার, এবং আমাদের নর্ম অফ বিটার জন্য তাহলে আমরা কি লিখতে পারবো বিটা ইন্টু বিটা বার, যে আমাদের একটা উপাদান আলফার সাথে তার আমাদের অনুবন্ধী উপাদানে গুণ করলেই সেটা নর্ম পাওয়া যায়। তখন এটুকু আমরা লিখতে পারতেছি। তো এখন এই দুইটা উপাদান থেকে আমরা যদি নর্ম যুক্ত উপাদান এবং নর্ম ছাড়া উপাদানগুলো একসাথে করি, আলফা বিটা এই দুইটার মধ্যে নর্ম নাই এবং আমাদের আলফা বার বিটা বার ওই দুইটার মধ্যে নর্ম আছে, দুটো আমরা আলাদা আলাদাভাবে পৃথকভাবে লিখে দিলাম। তো আমাদের এটুকু সমস্যা লিখতে পারি হচ্ছে আমাদের আলফা বিটা এবং এটুকুকে আমরা হোল বার দিতে পারি, সেটার জন্য আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের আলফা বিটা হোল বার, বা এই পর্যন্ত আমরা লিখলেও হইতো। এখন এটুকুর সমাধান 1 নং থেকে আমরা মান জানি হচ্ছে 1, এটুকু সমাধান আমরা 2 নং থেকে মান জানি হচ্ছে 1। তাহলে আলটিমেটলি ফলাফলটা কত আসতেছে 1। তার মানে এই যে নর্ম অফ আলফা এবং নর্ম অফ বিটা তাদের ফলাফলটা কত পাইছি আমরা 1। তাহলে আমরা যে ফলাফলটা পাইলাম সেটা একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে নর্ম অফ আলফা এবং নর্ম অফ বিটা তাদের যে গুণফল সেটা অবশ্যই সাজ দ্যাট কি জেড, মানে তাদের গুণফলটা একটা কি আছে পূর্ণ সংখ্যা আছে যেটা হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা বলতে পারবো না যে এন অফ আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটাই আমাদের মূলত প্রমাণ করতে বলা হয়েছিল যে এন নর্ম অফ আলফা এবং নর্ম অফ বিটা এর জন্য প্রত্যেক সংখ্যার জন্যই নর্মটা কি হবে আমাদের প্লাস মাইনাস 1 হবে। তাহলে আমরা প্রত্যেক সংখ্যার জন্য আমাদের দেখাইতে পারলাম যে প্লাস মাইনাস 1। এখন প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের যদি পরীক্ষার মধ্যে এই উপরের ডাক দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমাদের এই পর্যন্ত সমাধানটা করলেই হয়ে যাবে। এখন 2 নাম্বার যে ডাকটা আছে ওই ডাক দিয়ে যদি আমাদের প্রশ্ন আসে
তাহলে এখানে দেখেন লক্ষ্য করে এখানে বলছে যদি এবং কেবল যদি, এবং আমরা এটুকু জানি যে প্রশ্নের মধ্যে যদি এবং কেবল যদি থাকে তাহলে আমাদের প্রমাণটা দুইবার করতে হয়। একটা আমরা প্রমাণ করব এবং পরবর্তীতে সেটা বিপরীত ক্রমে আবার আমাদের কি প্রমাণটা করতে হয়। এখন ফাইনাল পরীক্ষায় যদি এই ডাকে প্রশ্ন আসে এ পর্যন্ত লিখলে আপনাদের ফলাফলটা হয়ে যাবে। আর যদি আমাদের এই যদি এবং কেবল যদি দিয়ে আসে তাহলে এই পার্টটুকু লেখার পরে আবার বিপরীত ক্রমে আমাদের আনসারটাকে করে দিতে হবে। তাহলে আমি বিপরীত ক্রমেরটাও দেখিয়ে দিতেছি যে আমাদের এখন এই যে পৃথক পৃথকভাবে আমাদের প্রত্যেক সংখ্যার নর্ম +-1 ধরে আমরা দেখাবো, সেটা আমাদেরকে একটা এককের নর্ম কী হবে +-1। তাহলে দেখেন আমরা যদি এটুকু লিখি তাহলে আমরা লিখতে পারবো যে বিপরীত ক্রমে আমরা ধরে নিলাম যে n আলফা নর্ম অফ আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি +-1। তো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারতেছি নর্ম অফ আলফা সেটার জন্য আমরা হয় পাবো 1 অথবা পাবো হচ্ছে আমরা -1। আমরা যেহেতু +-1 তাহলে হয় আমরা +1 পাবো অথবা কি পাবো আমরা -1 পাবো। তাহলে অতএব আমরা যদি নর্ম অফ আলফাটা লিখি তাহলে আলফা বার এটুকু ইজ ইকুয়াল টু 1 অথবা নর্ম আমাদের আলফা বার ইজ ইকুয়াল টু -1, কারণ নর্ম অফ আলফা মানেই তো আলফা বার। তাহলে এটুকু ইজ ইকুয়াল টু হয় 1 নয়তো বা কি আমাদের -1। এখন আমরা যদি এটুকু পার্ট মানে আলফা বার ইজ ইকুয়াল টু 1 এটুকু এভাবেই রাখি, এটুকু থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি আমরা এটুকু লিখতে পারি যে আলফা এটা মাইনাস দ্বারা গুণ করে দিব আলফা, তো এই আলফা ভারের আগে একটা কি আসবে মাইনাস আমরা দিয়ে দিলাম, মানে মোট কথা হচ্ছে টোটাল সমীকরণটাকে মানে এই পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। তো মাইনাস দ্বারা গুণ করলে এই পার্টের আগে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা আমি আলফা বারের আগে দিলাম এবং এটা মাইনাসটা উঠে যাবে কারণ মাইনাস দিয়ে যেহেতু আমরা কি করলাম গুণ করলাম। তখন এটুকু পার্ট থেকে যদি আমরা আলফা বারের মানটা বের করি তাহলে আমরা লিখতে পারবো 1/α, বা এটা থেকেও যদি আমরা -আলফা বারের মানটা বের করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 1/α। এখন এইটুকু থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এই আলফা ডিভাইজার হচ্ছে 1, মানে আলফা দিয়ে 1কে কি করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে। এখন এটা কিন্তু আমাদের এককের কন্ডিশন বা এককের শর্তটাই কি ছিল যে একটা পূর্ণ সংখ্যা 1 থাকবে এবং সেটার জন্য আমাদের সেখানে প্রত্যেকটা উপাদানের কি হবে ভাজক হবে। তো যেহেতু আমাদের আলফা দ্বারা 1কে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো এটা একটা একক, এবং এটা দিয়ে আমাদের যেহেতু তার সকল বৈশিষ্ট্য মানতেছে তাহলে আলফা একটি একক। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আর এই আলফা ইজ ইকুয়াল টু যদি একক দেখাইতে পারছি এটা কোথা থেকে দেখাইতে পারছি যে এটা +-1 হইলেই আমরা একক দেখাইতে পারতেছি। তাহলে যেহেতু আমাদের এটার জন্য প্রমাণ হয়েছে তাহলে আমাদের টোটাল ফলাফলটা কি হয়েছে আমাদের ওই +-1 এর জন্য কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যদি আমাদের পরবর্তী প্রশ্ন দিয়ে ডাক দিয়ে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আপনারা এই পর্যন্ত লিখে দিবেন। তো এই ছিল আজকের প্রমাণটা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।